সৌমেন স্যারের অঙ্ক ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আশা করি আগের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজ আমরা নতুন অঙ্ক শুরু করি। প্রয়োগ 7। অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে যদি 173.25 বর্গ সেমি পাত লাগে, তবে ওই বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে 173.25 বর্গ সেমি। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি 2πr² = 173.25। 2-এর জায়গায় 2 বসালাম, পাইয়ের মান 22/7 বসালাম, গুণ r² = 173.25। তাহলে r² বাদ দিয়ে বাকি সবগুলোকে ডান দিকে পাঠাবো। 7 ভাগ ছিল গুণ হয়েছে, 2 আর 22 গুণ ছিল ডান দিকে এসে ভাগ হয়েছে। তাহলে দশমিক তুললে দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটো সংখ্যা ছিল তাই দুটো শূন্য। এবার 17,325 আর এখানে 100, তাহলে 25 দিয়ে যদি ভাগ করি ভাগফল বেরোচ্ছে 693। একে 25 দিয়ে ভাগ করলে ভাগফল বেরোচ্ছে 4। এবার 11 দিয়ে 22কে ভাগ করলে ভাগফল বেরোচ্ছে 2। 11 দিয়ে 693কে ভাগ করলে ভাগফল বেরোচ্ছে 63। তাহলে 63 এবং 7 গুণ করলে গুণফল হয় 441। 2 গুণ 2 গুণ 4 করলে হয় 16। তাহলে r² = 441/16। তাহলে বা r = √441/16। তাহলে 441-এর বর্গমূল 21, 16-র বর্গমূল 4। তাহলে ব্যাসের দৈর্ঘ্য 2r = 2 গুণ 21/4 সেমি। তাহলে 2 দিয়ে 4কে ভাগ করলে ভাগফল পাচ্ছি 2। তাহলে 21/2, 21কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পাচ্ছি 10.5 সেমি। তাহলে বাটির মুখের ব্যাসের দৈর্ঘ্য 10.5 সেমি। পরবর্তী অঙ্ক কি বলেছে? যদি একটি পাথরের অর্ধ গোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি হয়, তবে তাতে কতটা পরিমাণ পাথর আছে হিসাব করি। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ r = 14 সেমি আমাদের দেওয়া আছে। তাহলে অর্ধগোলকের আয়তনের সূত্র কি? 2/3 πr³ ঘন একক। 2/3 বসলো, পাইয়ের মান 22/7 বসালাম, r³ যেহেতু ছিল, r এর মান 14, তাই 14 গুণ 14 গুণ 14 ঘন সেমি। তা 7 দিয়ে 14কে ভাগ করলে ভাগফল পাচ্ছি 2। তাহলে 2 গুণ 22 গুণ 2 88, 14 গুণ 14 করলে 196। তাহলে 88 এবং 196 গুণ করলে পাচ্ছি 17,248, আর নিচে 3 আছে। তাহলে ভাগ করলে ভাগফল পাচ্ছি 5,749 পূর্ণ 1/3 ঘন সেমি। তাহলে ঘন বস্তুটিতে 5,749 পূর্ণ 1/3 ঘন সেমি পাথর আছে। পরবর্তী অঙ্ক দেখি। পরবর্তী অঙ্ক কি বলেছে? দুটি গোলাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কি হবে হিসাব করে লিখি। ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ r1 একক, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 একক। তাহলে প্রশ্নানুসারে আমরা তাহলে কি লিখতে পারি? বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr1² = 4πr2² = 1:4। তাহলে উভয় পক্ষ থেকে 4π কেটে দিলাম। তাহলে থাকলো কি? r1² = r2² = 1:4। তাহলে এবার বর্গ থাকলে ডান দিকে বর্গমূল হয়। তাহলে r1 = r2 = √1 √4। 1-এর বর্গমূল 1 পেলাম, 4-এর বর্গমূল 2 পেলাম। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ পেলাম 1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ পেলাম 2। তাহলে দুটি গোলকের আয়তনের অনুপাতের সূত্র কি জানি? 4/3 πr1³ = 4/3 πr2³। 4/3 4/3 কেটে দিলাম। তাহলে r1³ = r2³। r1 এর মান কত জানি? 1, তাই r1 হোল কিউব দিয়েছি। r2 এর মান 2, তাই 2 হোল কিউব দিয়েছি। 1 হোল কিউব 1, 2 হোল কিউব 8। তাহলে দুটি গোলকের আয়তনের অনুপাত 1:8।
চলো পরের অঙ্ক কি বলেছে, যদি দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 1:2 হয় তবে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হিসাব করে লিখি। তাহলে ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ সমান r1 একক, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান r2 একক। তাহলে প্রশ্নানুসারে কি দেওয়া আছে, তাহলে দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত ছিল 1:2, তাই r1:r2 = লিখলাম 1:2। তাহলে দুটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান 4πr1² 4πr2²। তাহলে 4π উভয় পক্ষ থেকে কেটে দিলাম, থাকলো কি r1² r2²। r1 এর মান এখানে কত জানি 1, r2 মান কত জানি 2, তাই 1² 2a²। তাহলে 1 বর্গ 1 হয়, 2 বর্গ 4 হয়। তাহলে দুটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:4। তাহলে পরবর্তী কি অঙ্ক আছে দেখি আমরা। তাহলে প্রয়োগ 11 অঙ্ক কি বলেছে, বলেছে যদি একটি গোলকের আয়তন ও পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হয় তবে গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান হিসাব করে লিখি। তাহলে প্রশ্নানুসারে গোলকের আয়তন সমান গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। গোলকের আয়তনের সূত্র কি জানি, 4/3πr³। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr²। তাহলে r1³ / r², কারণ r এর বাম দিকে r³ আছে, তাই r³ বাম দিকে থাকলো, ডান দিক থেকে r² গুণ থেকে বাম দিকে এলে ভাগ হবে। 4π যেমন ছিল তেমন বসে থাক, 4/3π বাম দিকে গুণ ছিল, ডান দিকে গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে r³ r² দিয়ে ভাগ করলে ভাগফল পাচ্ছি r, পাই আগে কেটে দিয়েছি, তাহলে 4 গুণ এখানে 4/3 ছিল, 3/4 হবে, উপরে উঠেছে তাই ভাগ ছিল গুণ হয়েছে, 4 কেটে দিলাম, 3 থাকলো। তাহলে আর অর্থাৎ ব্যাসার্ধ পেলাম কত 3। তাহলে গোলকটির ব্যাসার্ধের সাংখ্যমান 3 একক। পরের অঙ্ক বলেছে 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নীরের গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমাদের যে ছোট গোলক দুটি ছিল নীরের। তাহলে নীরের গোলক দুটিকে গলিয়ে একটি ফাঁপা গোলক তৈরি করা হয়েছে যার পুরু হচ্ছে 1 সেমি। তাহলে কিভাবে লিখেছি দেখো, প্রথম গোলকের ব্যাসার্ধ r1 = 1 সেমি, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 = 6 সেমি। তাহলে ফাঁপা গোলকের বহির্ব্যাসার্ধ যদি r সেমি হয়, তাহলে অন্তঃব্যাসার্ধ তার চেয়ে 1 সেমি কম হবে, যেহেতু পুরু দেওয়া আছে 1 সেমি পুরু, তাই অন্তঃব্যাসার্ধ সমান r-1 সেমি। তাহলে ফাঁপা গোলকের আয়তনের সূত্র কি জানি, 4/3π r³ - r-1 আর দুটি গোলকের মোট আয়তন কি হবে, 4/3π r1³ + r2³। তাহলে দুটি গোলকের মোট আয়তন = ফাঁপা গোলকের আয়তন। তাহলে 4/3 π উভয় পক্ষ থেকে কেটে দিলাম, r³ যেমন আছে তেমন r³ থাকলো, মাইনাস চিহ্ন দিলাম, এটাকে a - b হোল³ সূত্রে ভেঙে দিলাম। তাহলে এটাকে যদি আমরা সূত্র লিখি তাহলে কি লিখব, r³ - 3r² + 3r - 1। অর্থাৎ আমরা a - b হোল³ সূত্র কি জানি, a³ - 3a² b + 3ab² - b³, সেই সূত্রে আমরা ভেঙেছি। তাহলে = r1 এর মান আমরা জানি 1,
তাই 1-এর হোল কিউব লিখলাম, আর 2-র মান জানি 6, তাই 6-এর হোল কিউব লিখলাম। তাহলে আমরা এবার ব্র্যাকেট খুলি বাম দিকে, আর কিউব মাইনাস প্লাসে মাইনাস আর কিউব মাইনাসে মাইনাসে প্লাস 3r স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 3r মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু 1-এর কিউ ঘন কত হয় 1 এবং 6-এর হোল কিউব 6 6 36, 36 6 216, তাই 216 হয়েছে। এবারে প্লাস আর কিউব মাইনাস আর কিউব কেটে দিলাম, তাহলে বাম দিকে আমাদের কি আছে 3r স্কোয়ার মাইনাস 3r প্লাস 1, তাহলে ডান দিকের 1 এবং 216 এইগুলোকে ডান দিকে যেহেতু প্লাস চিহ্ন আছে বাম দিকে নিয়ে এলে কী হবে মাইনাস চিহ্ন হবে, তাই 1-এর সামনেও মাইনাস চিহ্ন হলো, 216-র সামনেও মাইনাস চিহ্ন হলো, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে দিলাম, তাহলে থাকলো 3r স্কোয়ার মাইনাস 3r মাইনাস 216 ইকুয়াল টু 0। সবগুলো দেখো 3-এর নাম তাই ভাগ যাচ্ছে, তাই 3 কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো r স্কোয়ার মাইনাস r মাইনাস 72 ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে 3 বাম পাশে গুণ হয়েছিল, ডান দিকে এলে কী হবে ভাগ হবে, তাই ভাগ হয়েছে দেখো r স্কোয়ার মাইনাস r মাইনাস 72 ইকুয়াল টু 0/3। তাহলে 0-কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কী হবে 0ই হবে, তাই r স্কোয়ার মাইনাস r মাইনাস 72 ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা তাহলে মিডিল টার্ম করব, তাহলে 8 9 72, তাহলে 9 যেহেতু বড় সংখ্যা 9-কে সামনে লিখব, 8-কে পেছনে লিখব, কারণ আমাদের 1 আনতে হবে উৎপাদক বিশ্লেষণ করে। তাহলে r স্কোয়ার মাইনাস ব্র্যাকেট 9 মাইনাস 8 হোল ইন্টু 8 আর মাইনাস 72 ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা ব্র্যাকেট খুলে ফেলি, তাহলে r স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 9r মাইনাসে মাইনাসে প্লাস 8r মাইনাস 72 ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথম দুটো সংখ্যা থেকে কি কমন যাচ্ছে আর কমন যাচ্ছে, তাই আর কমন নিলাম, আর স্কোয়ার থেকে আর কমন নিলে আর থাকে, মাইনাস দিলাম 9r এর আর কমন নিলে 9 থাকে, তাহলে এখানেও আর মাইনাস 9 দিলাম, দিয়ে দেখলাম তাহলে কি থেকে গেল আমাদের প্লাস 8, তাই প্লাস 8 রেখে দিলাম। তাহলে আমাদের একটা সংখ্যামালা হলো আর মাইনাস 9, অপর সংখ্যামালা হলো আর প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে অতএব r মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে বা r ইকুয়াল টু প্লাস 9। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ পেলাম কত, বহিঃ ব্যাসার্ধ পেলাম 9, এটাকে গ্রাহ্য করলাম যেহেতু প্লাস দিয়ে সংখ্যা। এবার অতএব r প্লাস 8 ইকুয়াল টু 0, তাহলে বা r ইকুয়াল টু মাইনাস 8। ব্যাসার্ধ কখনোই ঋণাত্মক হতে পারে না, তাই লিখলাম অগ্রাহ্য। তাহলে ফাঁপা গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr স্কোয়ার বর্গ একক। তাহলে 4-এর জায়গায় 4 লিখলাম, 22-এর জায়গায় পাইয়ের জায়গায় 22/7 লিখলাম, গুণ আর-এর মান যেহেতু 9-কে গ্রাহ্য করেছি তাই 9 গুণ 9 বর্গ সেমি লিখলাম। তাহলে 4 22 91 9 9 81, এদের যদি গুণ করি, গুণ করলে কত পাচ্ছি 7128। তাহলে আমরা এখানে রাফ করে রেখেছি দেখো, তাহলে 7128-কে যদি 7 দিয়ে ভাগ করি, ভাগফল পেলাম কত 1018.2 বর্গ সেমি। তাহলে ফাঁপা গোলকের বাইরের বক্রতলের ক্ষেত্রফল 1018.2 বর্গ সেমি। তাহলে আমাদের গোলকের সমগ্র অঙ্কগুলো শেষ হয়ে গেল, তাহলে আর কোনো অঙ্ক বাকি থাকলো না। আশা করি তোমরা সব অঙ্ক বুঝতে পারবে, বারবার করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, টাটা, আজকের ক্লাস এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, কেমন?